এর আগে যে সরকারগুলো ইতিমধ্যে দেখেছেন তারা বলেছে আমাদের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রকৃতপক্ষে এটি ছিল প্রভুভূত্বের সম্পর্ক, এটা আমরা সবাই জানি। বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর দেওয়া হচ্ছে। এই তিস্তা প্রজেক্টের সর্বশেষ যেটি নিয়ে আলোচনায় এসেছে যে চীন এখানে অর্থলগ্নি করতে চায়। এটার মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে প্রকল্পের, সেটি সম্পর্কেও আমরা যতটুকু ধারণা পেয়েছি, নদীকে আরও গভীর করা হবে, নাব্যতা বাড়ানো হবে, দুই পাড় বাঁধানো হবে এবং তারপরে সেখানে গুচ্ছ শহরের মতো ব্যবস্থা হবে। ইরিগেশনকে আরও মডার্নাইজ করে ব্যাপক অঞ্চলে ইরিগেশনে আওতায় আনা হবে। এভাবে চমৎকার একটি প্রকল্প বাংলাদেশের জন্য তারা সাজেস্ট করেছে। আমি মনে করি এটি বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসে তাদের গ্রহণ করা উচিত। চায়না এই প্রপোজাল দেওয়ার পরেই ভারতের টনক নড়ল। তারা এখন যেই তিস্তা প্রকল্প নিয়ে কথাবার্তা বলতো না, চুক্তি সম্পাদনের দ্বার প্রান্তে উপস্থিত হয়েও তারা চুপচাপ হয়ে গিয়েছে, এখন তারাও এটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তো আমার কথা হলো যে ভারতের সাথে এতদিনের আমাদের যে অভিজ্ঞতা, এরা ভাই বাংলাদেশে ভালো চায় না। এদের মাধ্যমে বাংলাদেশে কোনো উপকার হবে এটা বিশ্বাস করা অনেক কঠিন। চীনের যে সাজেস্টেড প্রকল্পটি আছে এটি যদি আমরা গ্রহণ করি, এতে বাংলাদেশ উপকৃত হবে। আগামীতে এই নদীর খাল বিল, এই বাংলাদেশ, আমাদেরকে পানির সমস্যা নিয়ে বাঁচতে হবে। পানি হলো আমাদের জীবন মরণ সমস্যা এবং এই সমস্যার সমাধানের জন্য ভারতের সাথেও আমাদের একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হবে। আমরা কেউ হয়তো মনে করতে পারে যে ভারত এত বিশাল দেশ, আমরা ছোট একটা দেশ, আমরা কিভাবে তাদের সাথে পারবো। বাংলাদেশ কিন্তু দুর্বল দেশ নয়। বাংলাদেশ যে কত সবল দেশ, এই তো এক বছর আগেই তো তার প্রমাণ হয়েছে। যেই দেশে আবু সাইদের মতো তরুণরা আছে, যেই দেশে হাজার হাজার নিরস্ত্র মানুষ মেশিন গানের সামনে বুক পেতে দেয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্যে। সুতরাং বাংলাদেশ মোটেই দরিদ্র দেশ নয়, বাংলাদেশ কোনো দুর্বল জাতি নয়, পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি জাতি এই বাংলাদেশ। আমরা আগামী দিনে আশা করব যে এই সরকার ক্ষমতায় আসে, আমরা পুরো জাতিকে একটা যোদ্ধার জাতিতে পরিণত করব, যাতে করে যে কোনো আগ্রাসনে মোকাবেলা পুরো জাতি করতে পারে। অন্যান্য দেশে যেইভাবে ন্যাশনাল সার্ভিস বা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, আমরা আমাদের ছাত্র তরুণদেরকে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে দেশ রক্ষার জন্য উপযুক্ত একটি শক্তিতে পরিণত করতে চাই। এই ধরনের শক্তি যখন আমাদের থাকবে, আর আমাদের কাছে আরও যেসব ওয়েপন আছে, আমাদের সাথে এই বৃহৎ প্রতিবেশীর সাথে যোগাযোগ করার জন্য, বৃহৎ প্রতিবেশীর সাথে বার্গেন করার জন্য আমাদের কাছে অনেক চিপস আছে। শুধু দরকার একটা সাহসী নেতৃত্ব, যারা বুক চিতিয়ে চোখে চোখ রেখে তাদের সাথে কথা বলতে পারবে। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আশা করব, বাংলাদেশে আমরা দালাল দেখতে চাই না। এই ভারতীয় দালালদের চিরকালের জন্য কবর দেওয়া হচ্ছে। এই দেশে জাতীয়তাবাদী শক্তি থাকবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, যারা কেবলমাত্র, যাদের কাছে বাংলাদেশি হলো প্রথম, বাংলাদেশি শেষ। এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, এই ধরনের সরকার ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে পারি, পানি সমস্যার ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন হলে আমরা আন্তর্জাতিক ফোরামে যাব। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারাক্কা চুক্তিকে জাতিসংঘে উত্থাপন করেছিলেন, যার ফলে ভারত বাধ্য হয়েছিল আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চুক্তিতে উপনীত হওয়ার জন্যে। এবং 1977 সালের গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি একমাত্র ট্রিটি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, বাংলাদেশ কতটুকু পানি পাবে তার নিশ্চয়তা ছিল। আগামী দিনে যে আগামী বছরে এই চুক্তি 30 বছর মেয়াদী চুক্তি শেষ হয়ে গেলে নতুন একটি চুক্তি করার প্রয়োজনীয়তা অনুভূত হবে। সেখানে ইনশাল্লাহ যেই দলই ক্ষমতায় থাকুক, তারা নিশ্চয়ই চেষ্টা করবে সেই চুক্তিতে যেন একটি গ্যারান্টি ক্লজ থাকে। বাংলাদেশে পানির প্রাপ্যতা যেখানে নিশ্চিত হবে, গজলডোবা পয়েন্টে এখন যে চুক্তি আছে, গজলডোবা পয়েন্টে যেটুক পানি আছে সেটার ভাগাভাগি হয়, সেখানে অনেক কম পানি পাই আমরা। এবং সময় গেছে, প্রেসিডেন্টের সাথে সময় 7 বছর কোনো চুক্তিই ছিল না। চুক্তি না থাকলে তো আর পানি পাওয়া যায় না। তারা ইচ্ছা মতো ইউনিল্যাটারালি পানি উইথড্র করে নিয়ে যায়, বাংলাদেশে পানি আসে না। সুতরাং আমাদেরও এই পানির ক্ষেত্রে
উপযুক্ত নজর দিতে হবে। সরকারের ভবিষ্যতের সরকারগুলো এখানে তাদের একাগ্রতা, নিষ্ঠা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের এই যে পানি সম্পদকে সংরক্ষণ করতে হবে এবং পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। যে সব কিছু তো নিয়ামক শক্তি হলো রাজনীতি বর্তমান বিশ্বে। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর পার করেছে, আমি তো একটা সংস্কারও দেখিনি। এখন রোজ সংস্কার সংস্কার সংস্কার, টেলিভিশন খুললেই সংস্কার। তো এই 1 বছরে তো কোনো সংস্কার হলো না। তো সংস্কার উদ্যোক্তারা কি সংস্কার করেছেন? তারা বলেছেন 53 বছর তো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তারা কিছুই করতে পারে নাই। গুড, কিছুই করতে পারে নাই। আপনারা তো 1 বছর ছিলেন, কোনো একটা সংস্কার তো শুরুই করতে পারেন নাই, কেবল আলাপ আলোচনা আলাপ আলোচনা। এতে প্রমাণিত হয় ভালো হোক মন্দ হোক, জনগণের নির্বাচিত সরকারই পারে একমাত্র জনগণের সমস্যার সমাধান করতে, যে কোনো সমস্যা নয়। এটা বোঝার মতো সময় আপনাদের থাকতে হবে। রাজনৈতিক দলে ভুলভ্রান্তি থাকতে পারে, বাট 1971-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্রকে তারা হত্যা করেছে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে। তারপরেও সেই গণতন্ত্র, যে গণতন্ত্রের জন্য এত মানুষ আমরা জীবন দিয়েছি, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, 71-এর সেই গৌরবময় সংগ্রাম যুগ যুগ ধরে আমাদেরকে অনুপ্রাণিত করবে। কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে বিট্রে করে জনগণের সাথে। আমরা এই অবস্থার অবসান চাই। আগামী দিনগুলোতে যাতে গণতন্ত্র আরও দৃঢ়ভাবে পতিত হয় বাংলাদেশের মাটিতে, সেটাই আমরা দেখতে চাই।